আচ্ছা, সারা বিশ্বের দেশগুলো হঠাৎ কেন হাজার হাজার টন সোনা জমা করতে শুরু করেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। এটা কিন্তু বেশ চমকপ্রদ একটা ঘটনা। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা বেশ জটিল। কেন দেশগুলো তাদের রিজার্ভে এত এত সোনা মজুত করছে? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, ৩৬,২০০ টন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর সব সেন্ট্রাল ব্যাংক মিলিয়ে ঠিক এতটা সোনার রিজার্ভ করে রেখেছে। ভাবা যায় কি বিশাল একটা পরিমাণ। তো যেটাকে বলা হচ্ছে দ্য নিউ গোল্ড রাশ, মানে এটা কিন্তু কোনো পুরনো দিনের গল্প নয়, বরং একালের ঘটনা। আর সম্প্রতি সোনার দাম যেভাবে রেকর্ড ভাঙছে, তাতে এই প্রবণতাটা আরও পরিষ্কার হয়ে উঠছে। এই যে দেখুন, মাত্র ১ বছরের ব্যবধানে সেন্ট্রাল ব্যাংকগুলোর মোট সম্পদে সোনার অংশ ১৫% থেকে বেড়ে ২০% হয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে সোনা জমানোর দিকে ঝোঁকটা কতটা বাড়ছে। এখন প্রশ্ন হল, কিনছে কারা? দেখুন, ২০২৪ সালের সবচেয়ে বড় ক্রেতাদের তালিকায় আছে চীন, তুরস্ক, ভারত, ইরাক আর আজারবাইজানের মতো দেশগুলো। এরাই কিন্তু এই নতুন গোল্ড রাশের মূল চালক। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, সোনা এত মূল্যবান কেন? মানে এর আকর্ষণটা ঠিক কোথায়? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে, দেখতে হবে কিভাবে সোনা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক সম্পদে পরিণত হল। দেখুন, একসময় যে কোনো দেশে টাকার মান নির্ভর করত তাদের সোনার মজুতের ওপর। কিন্তু ২০ শতকের মাঝামাঝি সময়ে যখন মার্কিন ডলারের দাপট বাড়ল, তখন ব্যাংকগুলো সোনা ছেড়ে বৈদেশিক মুদ্রা আর বন্ডের দিকে ঝুঁকতে শুরু করে। আর এখন আমরা যা দেখছি সেটা হলো আবার সেই সোনার দিকেই ফেরা, একটা স্ট্র্যাটেজিক প্রত্যাবর্তন। আর এই ফেরার কারণ হল সোনাকে এখন দেখা হচ্ছে সংকটের সময়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন হিসেবে। চলুন এর পেছনের আধুনিক এবং বাস্তব কারণগুলো একটু জেনে নিই। আসলে বেশ কয়েকটা বড় কারণ দেশগুলোকে সোনা কিনতে বাধ্য করছে। যেমন ধরুন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমে যাওয়া, আমেরিকায় সুদের হার কমে যাওয়া, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা আর বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা। এই সব কিছুর কারণেই সোনা এখন একটা দারুণ আকর্ষণীয় সম্পদে পরিণত হয়েছে। আচ্ছা, সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ সম্পদ বলতে আমরা ঠিক কি বুঝি? এটা হলো এমন একটা বিনিয়োগ যা বাজারে চরম অস্থিরতার মধ্যেও নিজের দাম ধরে রাখতে পারে, এমনকি বাড়াতেও পারে। অন্য কারেন্সি বা বন্ডের মতো কোনো একটা দেশের পলিসির কারণে এর দাম হুট করে পড়ে যায় না। আর এ কারণেই সোনা এতটা ভরসামন্দ। আর এই যে সোনা কেনার হিড়িক, এটা কিন্তু থামছে না। জেপি মর্গানের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ২০২৫ সালেও সেন্ট্রাল ব্যাংকগুলো আরও সোনা কিনবে, সম্ভবত আরও প্রায় ৯০০ টন। চলুন এবার আলোচনাটাকে একটু অন্য দিকে ঘোরানো যাক, কারণ সোনা কেনাটা এখন আর শুধু আর্থিক নিরাপত্তার বিষয় নেই, এটা একটা বিরাট গ্লোবাল গোল্ড গেম বা বৈশ্বিক ক্ষমতার খেলায় পরিণত হয়েছে। এই টেবিলটা একবার দেখুন, তাহলেই খেলার মাঠটা পরিষ্কার হয়ে যাবে। আমেরিকার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার রিজার্ভ ৮,১৩৩ টন, যা তাদের মোট ফরেন অ্যাসেটের ৭৮%। জার্মানি, ইতালি, ফ্রান্সেরও রিজার্ভের প্রায় ৭০%-এর বেশি হল সোনা। আর এই খেলার প্রধান খেলোয়াড় কিন্তু দুজন। একদিকে আছে প্রতিষ্ঠিত শক্তি আমেরিকা, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সোনার ভাণ্ডার। আর অন্যদিকে আছে উদীয়মান প্রতিদ্বন্দ্বী চীন, যে এখন সোনা কেনার দৌড়ে সবার আগে। ২০২৩ সালে চীন কিনেছে প্রায় ৮৮ টন সোনা, অথচ আমেরিকা সম্প্রতি কোনো সোনাই কেনেনি। এখানে কিন্তু মূল স্ট্র্যাটেজিটা লুকিয়ে আছে। পণ্য বিশেষজ্ঞ শামসুল ইসলামের এই কথাটা শুনুন। উনি বলছেন, চীন এবং ব্রিক্সভুক্ত তার মিত্র দেশগুলো ডলারকে দুর্বল করতে খুব চতুরভাবে তাদের তাস খেলছে। তার মানে সোনা কেনাটা এখন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটা বড় অস্ত্র। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সোনা কি তাহলে ভবিষ্যতের মুদ্রা হতে চলেছে? এই যে একটা গ্লোবাল ট্রেন্ড আমরা দেখছি, এর শেষটা কোথায়? দেখুন, পুরো ব্যাপারটা থেকে দুটো জিনিস পরিষ্কার। দেশগুলো সোনা জমাচ্ছে দুটো প্রধান কারণে। প্রথমটা হলো ডিফেন্স বা আত্মরক্ষা, মানে অর্থনৈতিক অস্থিরতা থেকে নিজেদের সম্পদ বাঁচানো। আর দ্বিতীয়টা হলো অফেন্স বা আক্রমণ, মানে বিশ্ব বাণিজ্যে ডলারের যে একচেটিয়া দাপট, সেটাকে চ্যালেঞ্জ করা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে ডলারের যুগ, এই যুগে সোনাকে পারবে তার সেই পুরনো সিংহাসনটা ফিরে পেতে?
মানে গ্লোবাল ইকোনমিক পাওয়ার মাপার আসল ব্যারোমিটার কি আবার সোনা হয়ে উঠবে? এর উত্তরটা আচ্ছা, সেটা হয়তো সময়ই বলে দেবে।